মাইক্রোসফট ওয়ার্ডের একটি সিরিজ টিউটোরিয়াল চলতেছে, যেখানে আমরা 2007 ভার্সনের কাজ শিখাচ্ছি। গত ক্লাসে আমরা স্টার্ট করছিলাম, গত ক্লাস ছিল আমাদের ইন্টারফেস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল শুরু করব। গত ক্লাস যারা মিস করে গেছেন তারা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, আর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো ফার্স্ট পার্টটা, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকে শুরু করতেছি দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা এইগুলোকে কি বলে, এই উপরে নিচে যে চারপাশে যে বিষয়গুলো আছে আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এখান থেকে কাজ করা দেখব। তো প্রথমত আমরা যেখান থেকে কাজ শুরু করব সেটা হচ্ছে হোম রিবন। হোম রিবনের ভিতর থেকে যে কাজগুলো আমাদের শিখতে হবে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো প্রাথমিক অবস্থায় আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখে রাখছি, প্যারাগ্রাফ অ্যাবাউট এমএস ওয়ার্ড। এখান থেকে আমি আপনাদের এই কাজগুলো ঠিক কিভাবে হয় সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমত এই যে আমি প্যারাগ্রাফ অ্যাবাউট এমএস ওয়ার্ড এটা লিখলাম, লেখার পরে দেখেন আমার লেখাটা কি, এই লেখাটা আছে সেন্টারে, বাকি লেখাগুলো আমার এই লেফট সাইড থেকে শুরু হয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন প্রাথমিক অবস্থায় যদি আমি এটা লিখি তাহলে এরকম ছিল, এখানে এরকম বোল্ড ছিল না, আন্ডারলাইন ছিল না, এগুলো ছিল না, এগুলো আমি দিয়েছিলাম। তো প্রথমত আমরা এই টেক্সটের অ্যালাইনমেন্ট করা শিখব। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এখান থেকে এই প্যারাগ্রাফ রিবনের যে পোর্শনটা আছে এটার মধ্যে চলে আসব। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অ্যালাইনমেন্ট এখানে শো করতেছে, এখানে একটা শো করতেছে, এখানে, অথবা আমি যদি এই প্যারাগ্রাফের এই যে অপশনটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কম্বো বক্স। আমি যদি এখানে এসে এই প্যারাগ্রাফের কম্বো বক্সটাতে ক্লিক করি তাহলে এখান থেকে এই প্যারাগ্রাফ নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আছে, সেন্টার অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট আছে। তো আমি এখান থেকে শর্টকাটে দেখি, এটা হচ্ছে লেফট, এটা সেন্টার, এটা রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই। তো আমার এই লেখাটাকে সেন্টারে নেওয়া দরকার, তাহলে আমি কি করব, প্রথমত এই লেখাটাকে সিলেক্ট করব। এটা বিগিনার অবস্থায় যারা আছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আপনি যে টেক্সটের উপরে মডিফাই করতে চান, যেমন ধরেন এই লেখাটাকে আমি সেন্টারে নিতে চাই, মানে এটাকে আমি মডিফাই করতে চাই, তাহলে এই লেখাটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবেন কিভাবে, মাউসের লেফট বাটন ক্লিক করে এই রাইট সাইড থেকে যদি আমি লেফট সাইডের দিকে নিয়ে যাই তাহলে এই লেখাটা এভাবে সিলেক্ট হবে, অথবা এই রাইট সাইডে ক্লিক করে মাউসের লেফট বাটন যদি আমি রাইট সাইডের দিকে মাউসটা মুভমেন্ট করি তাহলে এইভাবে সিলেক্ট হবে, অথবা আমি চাইলে কিবোর্ডের সাহায্যেও সিলেক্ট করতে পারি। সেটা হলো আমি স্টার্টিং পয়েন্টে এভাবে কার্সরটাকে রাখবো, এটাকে বলা হচ্ছে কার্সর। এই কার্সরটাকে আমি রাখলাম, রাখার পরে শিফট বাট চেপে ধরে, কিবোর্ডের শিফট চেপে ধরে আমি যদি রাইট অ্যারো কি চাপি, দেখেন আমি যদি রাইট অ্যারো কি চাপি তাহলে এই ডান দিকের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো এরকম অন বাই অন সিলেক্ট হতে থাকবে। তো যে কোনো একভাবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যখন এখানে সেন্টার অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করবেন তাহলে এই লেখাটা সেন্টার হয়ে যাবে। আবার যখন এই লেফট অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করবেন তখন আবার লেখাটা লেফট সাইড থেকে হবে। তো আমার যেহেতু সেন্টার অ্যালাইনমেন্ট দরকার তাহলে আমি সেন্টারে ক্লিক করব, আর এই সেন্টার অ্যালাইনমেন্টটা আমরা আরো একভাবে করতে পারি। এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলাম, তারপর এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করলাম, এই লেখাটা সেন্টার হয়ে গেল। অথবা আমি যদি চাই শর্টকাটে করতে তাহলে শর্টকাট দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো আর ই বাটন প্রেস করব, কিবোর্ডের ই, তাহলে এই লেখাটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এটা আপনি এখানে যখন মাউসের কার্সরটা ধরবেন তাহলে এখানে শর্টকাটটা দেখবেন আপনি, এখানে কন্ট্রোল ই শর্টকাট। ওকে, তো আমি এটা করলাম। এটা করার পরে এই যে প্যারাটা আছে এই প্যারাটা আমার কোন অ্যালাইনমেন্টে আছে, লেফট অ্যালাইনমেন্টে। কিভাবে আমি বুঝবো যে আমার এই প্যারাটা লেফট অ্যালাইনমেন্টে আছে, তাহলে এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আমি যদি এই প্যারাগ্রাফ লেখাটাকে সিলেক্ট করি বা এইটার উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে এই রাইট অ্যালাইন
সেন্টার অ্যালাইনমেন্টের যে বক্সটা এটা এরকম মার্ক হয়ে গেছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে লেফট অ্যালাইনমেন্টের এই ঘরটা এটা মার্ক হয়ে গেছে, তার মানে আমার এই লেখাটা লেফট অ্যালাইনমেন্টে আছে। এখন আমি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করি তাহলে এই রাইটের উপরে ক্লিক করব, তাহলে দেখবেন যে এই রাইট সাইড থেকে লেখাটার শুরুর দিকটা ঠিক থাকবে, কিন্তু লেফট সাইডটা এলোমেলো থাকলে থাকতে পারে। আবার এখানে যদি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে এই সেন্টার থেকে লেফটে যতটুকু থাকবে এবং রাইটে ঠিক ততটুকু থাকবে। আবার লেফট অ্যালাইনমেন্ট দিলে লেফট সাইড থেকে ঠিক থাকবে, রাইট সাইড থেকে এলোমেলো থাকলে থাকতে পারে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে অ্যালাইনমেন্টটা সেটা হচ্ছে এই জাস্টিফাই অ্যালাইনমেন্ট। যখন আপনি জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে লেখাটা এই দেখেন আপনি লেফট সাইড থেকেও যেরকম সমান সমান আছে, রাইট সাইড থেকে এরকম সমান আছে, আর এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে। এটা সুন্দর করে সাজাই দিছে। তো জাস্টিস থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট আমরা এইভাবে বলতে পারি। জাস্টিস মানে জাজ, ওনার কাজ হচ্ছে বিচার করা। বিচার করবে কি, সাক্ষী প্রমাণের ভিত্তিতে একদম সুষ্ঠু বিচার করে দেবে। তো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা যখন এই জাস্টিফাই অ্যালাইনমেন্টটা দিব তখন এই লেখাটা এরকম যেরকম দরকার সেরকম সাজাই দেবে। আমি যদি আবার এই লেখাটাকে সিলেক্ট করি, করে এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে দেখেন খুব সুন্দরভাবে সাজাই দিচ্ছে। আশা করি আপনারা অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এরপরে আমি যখন শুরু করছিলাম তখন এই লেখাটা বোল্ড করা ছিল। তো বোল্ড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেখাটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ অ্যাবাউট এমএস ওয়ার্ড। এরপরে আমি বোল্ডের উপর ক্লিক করি। এখানে ফন্টের যে কম্বো বক্স আছে, এই ফন্টের কম্বো বক্সের ভিতরে আমরা পেয়ে যাব বোল্ড। এখানে শর্টকাট আছে বোল্ড, কন্ট্রোল বি হচ্ছে শর্টকাট। এখান থেকে লেখাটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি দিলাম, তাহলে লেখাটা বোল্ড হয়ে গেল। অথবা আমি সরাসরি এখান থেকে করতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে, লেখাটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি এখানে ফন্টের উপরে ক্লিক করি, এই ফন্টের যে কম্বো বক্সটা আছে এটার উপরে ক্লিক করলে ফন্ট নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা এই যে ফন্ট স্টাইল, এখানে এসে আমরা বোল্ড করতে পারি। এটা হচ্ছে রেগুলার করলে নর্মাল যেরকম আছে এরকম হবে। এরপরে আমি যদি এখানে ক্লিক করে এটাকে ইটালিক করি, বা আমাদের টার্গেট ছিল বোল্ড করা, তাহলে আমি এখানে বোল্ডের উপরে ক্লিক করলাম, তারপরে ওকে করে দিলাম। তাহলে দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল। আপনি চাইলে এই সিস্টেমে এখান থেকে ইটালিক করতে পারেন, লেখাটা এরকম ইটালিক ফন্টের স্টাইলে হবে। আবার চান যদি আপনি ইটালিক এবং বোল্ড দুইটা একসাথে করতে, তাহলে এই বোল্ড ইটালিক এই দুইটা একসাথে সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে, এরপরে আমরা এখান থেকে যদি আন্ডারলাইন করতে চাই, দেখেন এখানে বোল্ড ইটালিক দুইটা হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আন্ডারলাইন করতে চাই তাহলে এই ইউ এর নিচে একটা ক্লিক করব, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখান থেকে করতে চাইলে ফন্টের কম্বো বক্সে ক্লিক করব। ফন্টের কম্বো বক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা আন্ডারলাইনে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা একটি আন্ডারলাইন দিয়ে ওকে করে দেব। তাহলে দেখেন এখানে একটি আন্ডারলাইন হয়ে গেল। আমরা যদি চাই এখানে ডাবল আন্ডারলাইন করব, তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে শর্টকাটে করতে পারি, এই ডাবল আন্ডারলাইনের উপরে ক্লিক করে করতে পারি। অথবা এখান থেকে এসে আমরা কিন্তু এখানে আন্ডারলাইন স্টাইলে এসে এখান থেকে যে কোনো একটি স্টাইলের মাধ্যমে ওই সিস্টেমের আন্ডারলাইন আমরা করতে পারি। দেখেন এখান থেকে যে কোনো সিস্টেমের আন্ডারলাইন চাইলে আপনি এখান থেকে এভাবে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করা শিখলাম, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, আর এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো করা শিখলাম, ডাবল আন্ডারলাইন করা শিখলাম। ওকে, এখন আমরা একটি শর্টকাট দেখি। বোল্ডের জন্য আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, তারপরে ইটালিকের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। ঠিক আছে, তা আন্ডারলাইনের শর্টকাট কন্ট্রোল ইউ, ইটালিকের শর্টকাট কন্ট্রোল আই, বোল্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। তো এভাবে আমরা বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, ইটালিক করতে পারবো। ওকে, এইবার আমরা যদি চাই এর ফন্টটাকে চেঞ্জ করব, অর্থাৎ এই যে ফন্টটা আছে লেখার স্টাইলটা, এই লেখার স্টাইলটা এরকম না হয়ে অন্য কোনো ফন্টে অন্য কোনো স্টাইল হবে, তাহলে আমরা যদি এখান থেকে এই লেখার ফন্টটাকে চেঞ্জ করে দিই তাহলে স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? আমি এই প্যারাগ্রাফ লেখাটাকে সিলেক্ট করলাম এতটুকু, এরপরে এখান থেকে আমরা এসে ফন্ট চেঞ্জ করতে পারি। আপনি দেখেন এখান থেকে যে ফন্টটা ধরবেন সেই ফন্টের স্টাইলটা এখানে দেখাবে। প্রত্যেকটা ফন্টের স্টাইল আলাদা আলাদা, আপনি এখানে দেখতে পাচ্ছেন। ধরেন আমি এইটা রাখলাম, তাহলে
আমার কি ফন্টটা চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেল। আপনি এই কাজটা ঠিক এখান থেকেও করতে পারেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যে ফন্টটা সিলেক্ট করবেন সেই ফন্টের প্রিভিউটা এখানে দেখাবে। দেখেন এইটা আমি রাখতে চাই, ওকে করে দিলাম। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে ফন্টের যদি আপনি সাইজটা বড় ছোট করতে চান সেটা কিভাবে করবেন, সেটা আপনি করতে পারেন এখান থেকে ফন্ট সাইজ। এখান থেকে ফন্ট সাইজ হবে 20, দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, ওকে করে দিলাম। শর্টকাটও আপনি করতে পারেন এখান থেকে 18 করে দিলাম। আবার যদি চান 1-2 করে বাড়বে কমবে, তাহলে এই যে বড় এ যেটা ক্যাপিটাল এ দুইটাই, এটার উপরে ক্লিক করেন বড় এর উপরে, তাহলে সাইজ বাড়তে থাকবে। এটার উপরে ক্লিক করেন, সাইজ এরকম কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম অ্যালাইনমেন্ট করা, তারপরে হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন করা, ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ কম বেশি করা। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু দেখে নিই। এখান থেকে আমাদের এই কাজগুলো শেখা হয়ে গেল। এরপরে আমরা যদি চাই লেখার নিচে, লেখার উপরে আর কি এরকম একটি দাগ দিতে, তাহলে আমরা এখান থেকে স্টিক থ্রোর মাধ্যমে এই দাগটা দিতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো একটা অনলাইনে দেখা যায় যে একটা পণ্য আগে 10 টাকা ছিল, এখন সেটার দাম কমে হয়েছে 8 টাকা। তাহলে আগের যে 10 টাকার পণ্যটা ছিল, যেমন ধরেন আমি যদি এখানে একটু আপনাদের এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে 10 আগের প্রাইস, ওল্ড প্রাইস, এটা হচ্ছে 10, এটার মাঝখানে একটি কাটা দাগ থাকবে। তাহলে আমরা যেটা করব, এখানে ফন্টের উপরে ক্লিক করব, ফন্টের উপর ক্লিক করে এখানে স্টিক থ্রো দিয়ে জাস্ট ওকে করে দেব। আবার এটা কিন্তু শর্টকাটে চাইলে আপনি এখান থেকে করতে পারেন। এটা করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা একটা স্পেস দিয়ে নিউ পেজ দিয়ে দিলাম। নিউ প্রাইস হচ্ছে 8 টাকা। ওকে, এখন এখানে একটা জিনিস আপনার শেখার আছে, সেটা হচ্ছে আমি যখন এখান থেকে শুরু করছিলাম তখন কিন্তু এই ইফেক্টগুলো, যেমন ধরেন আপনার এখানে বোল্ড করা ছিল, ইটালিক করা ছিল, আন্ডারলাইন করা ছিল আর রেস্ট্রিকশন দেওয়া ছিল, এই ইফেক্টগুলো রাখা অবস্থায় আমি যখন ইন্টার করলাম তখন এই সেম ইফেক্টটা কিন্তু নিচের লাইনের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখবেন যে একটা লাইন এখান থেকে শুরু করলাম, আমি এখান থেকে শেষ করলাম, শেষ করার পরে যখন ইন্টার দিয়ে আবার শুরু করব কোনো কিছু লেখা, তাহলে এই লাইনের যে ইফেক্টগুলো আছে সেইগুলো এই লাইনের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। ওকে, তো এইটা হচ্ছে নিউ প্রাইস, এটার ক্ষেত্রে আপনার এই স্টিক থ্রোটা থাকবে না। আর এখান থেকে আন্ডারলাইনটাও তুলে দিই, বোল্ড তুলে দিলাম, এটা নিউ প্রাইস হচ্ছে 8 টাকা। তো এইভাবে আপনি যদি দেখাতে চান তাহলে এখান থেকে স্টিক থ্রো আপনি ইউজ করতে পারেন। এটা গেল একটি দাগ দেওয়া। যদি আপনি ডাবল স্টিক থ্রো দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে চলে আসবেন, আসার পরে ডাবল স্টিক থ্রো। ওকে, তাহলে দেখেন এখানে ডাবল যে কাটা দাগ এটা চলে আসছে। এরপরে এখানে আর কিছু আছে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এটার কাজ। যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে A2 প্লাস B2 প্লাস 2AB। ওকে, এখন আমি এখানে লিখতে চাই হচ্ছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB। ঠিক আছে, তাহলে এই এটা উপরের দিকে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। এই এটাকে স্কোয়ারে পরিণত করার জন্য আমরা এখান থেকে শিখব, ফন্ট থেকে এসে এখান থেকে শিখব হচ্ছে এই সাবস্ক্রিপ্ট। তো যখন আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট রাখলাম, মনে রাখতে হবে অবশ্যই যে লেখাটার উপরে আপনি ইফেক্টটা করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এখানে ফন্টে ক্লিক করবেন, করার পরে এখানে সুপারস্ক্রিপ্ট করে দিবেন, তারপরে ওকে করে দেবেন। তাহলে দেখেন A2। আবার এখানে B2 যদি আমি করতে চাই তাহলে এখান থেকে শর্টকাটে আমরা করে নিচ্ছি, এই যে এটা সুপারস্ক্রিপ্ট, এটার উপরে ক্লিক করলাম, তাহলে B2 হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট, B2 করলাম আর এখানে 2AB। ওকে, এবার আমরা যেটা শিখবো, আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখি H2SO4, H2টা নিচে হবে হাইড্রোজেন। ঠিক আছে, আর এখানে 4টাও নিচের দিকে হবে। তাহলে আমি যদি এখানে 2টাকে নিচে দিয়ে করতে চাই তাহলে এই 2টাকে সিলেক্ট করব, শর্টকাট এখান থেকে করে দিতে পারি। আবার ফন্টের উপরে ক্লিক করার পরে এখানে সুপারস্ক্রিপ্ট, এখানে ওকে, এভাবেও করতে পারি। আবার এখানে 4টাও যদি আমি নিচে দিতে চাই এখান থেকে ক্লিক করে H2SO4 এভাবে করতে পারি আমি।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই জিনিসগুলো শিখে গেলাম। এরপরে আমরা যদি চাই লেখায় একটু শ্যাডো দেখাতে, যেমন ধরেন আপনার এই লেখাটায় শ্যাডো দেখাতে চাই, তাহলে এখান থেকে যে ইফেক্ট গুলো আছে শ্যাডো ইফেক্ট, আপনি এখান থেকে শ্যাডো ইফেক্টটা একটু দিয়ে দিলেন। ওইভাবে হইতেছে না, এটা ওইভাবে শো করতেছে না। এখান থেকে আউটলাইন করতে চাইলে লেখায় সেটা করতে পারেন, এখান থেকে এমবোস করতে চাইলে করতে পারেন। এখান থেকে বাকি ইফেক্ট গুলো যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে এই জিনিসগুলো শিখলাম। আগামী ক্লাসে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করব। আগামী টিউটোরিয়ালে আমরা কিভাবে কাট কপি পেস্ট এবং বাকি কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখব। তাই কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।